हेलो फ्रेंड्स আসসালামু আলাইকুম এভরিওয়ান নমস্কার আদাব। আজকে আমরা পেপার 1 2022 এর যে পেপার 1 ছিল পেপার 1 এর একটি কোয়েশ্চন ডিসকাস করব। আর আমাদের যে 2022 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ 1 এর যে পেপার ছিল সেই পেপারটি আজকে কমপ্লিট হয়ে যাবে। আর 2022 এর একটি পেপার থাকবে যে ল্যাঙ্গুয়েজ 2 পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2 সেটা একটি পেপার থাকবে, সেটা ডিসকাশন করার নেক্সট ভিডিওর মধ্যে সেটা ডিসকাস করে দেব। আর আজকে আমাদের 2022 পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজ 1 ডিসকাশনটা কমপ্লিট হয়ে যাবে। 2018 থেকে আমি কোয়েশ্চনগুলি সলভ করে আসছি আর এখন পর্যন্ত 2022 পর্যন্ত এসে গেছি। আর 23 আর 24 বাকি রয়েছে, যেখানে এত বেশ নেই। তাহলে আপনারা যদি এখন পর্যন্ত প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে না পারেন, যদি নতুন কেউ হয়ে থাকেন, তাহলে এই সময়ের মধ্যে আপনি 5x লাগিয়ে সেই কোয়েশ্চনগুলো কমপ্লিট করে নেবেন। কারণ এখান থেকে আপনার শুধু যে বাংলাটা কমপ্লিট হচ্ছে না, বাংলার সাথে সাথে আপনার যতটুক বাংলা কমপ্লিট হচ্ছে ততটুক আপনার ইংলিশ কমপ্লিট হচ্ছে। কারণ ল্যাঙ্গুয়েজ 2 আপনার ইংলিশ, আর আমি ল্যাঙ্গুয়েজ 2 ও সাথে সাথে ডিসকাস করে যাচ্ছি। তাই আপনারা একটি ভিডিও মিস করবেন না। যদি পারেন তাহলে 2018 থেকে প্লেলিস্টে আছে, সেটি 5x লাগিয়েও দেখে নিতে পারেন, বা যদি সময় থাকে আপনার কাছে তাহলে পুরোভাবে ডিটেলভাবে দেখতে পারেন নর্মাল স্পিডের মধ্যে। আর আপনারা প্র্যাকটিস করেই যাবেন, কারণ প্র্যাকটিস যদি করেন না তাহলে পরীক্ষার মধ্যে সময় বাঁচাতে পারবেন না। এখন পর্যন্ত যা দেখেছেন সেটাও আপনার জন্য বেস্ট হয়ে গিয়েছে। এখন আপনি শুধু প্র্যাকটিস করলে অনেক ভালো, কারণ আপনি যে খুঁজিয়ে কোয়েশ্চনগুলো করবেন। আর যদি আপনারা এই ভিডিও দেখে দেখে স্টপ করেও যদি প্র্যাকটিস করেন, এখানেও আপনার লাভ হবে। আর যদি টেলিগ্রামে জয়েন হতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হতে পারেন। সেখানে কিছু কোয়েশ্চন দেওয়া আছে বা আমি দিব, সেখান থেকে প্র্যাকটিস করে নেবেন। আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোয়েশ্চন ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। আজকে যে প্রথম কোয়েশ্চন সেটি হলো, একটি অনুচ্ছেদ লিখে তা ব্যাকরণ, ছেদ চিহ্ন এবং বানান যাচাই করে নেওয়া পর্যায় হচ্ছে প্রক্রিয়া লিখন, প্রসেস রাইটিংয়ের সম্পাদনা স্তর, খসড়া নির্মাণের স্তর, ব্রেইনস্টর্মিং বা সম্ভাব্য বিকল্প ভাবনার স্তর, ফিডব্যাক বা প্রতিপুষ্টি। যখন এখানে আরেকটি কোয়েশন আসে যে লেখা কি, লেখা হলো একটি পদ্ধতি, উৎপাদন নয়। রাইটিং ইজ এ প্রসেস নট প্রোডাক্ট। এটা ইংলিশের মধ্যে, আর বাংলার মধ্যে লেখা হচ্ছে একটি পদ্ধতি, উৎপাদন নয়। কারণ লেখার মধ্যে স্টেজ আছে, প্রসেস আছে। এই যে লেখার স্টেজ, সবার প্রথম হচ্ছে প্রি রাইটিংয়ের মধ্যে আপনি ব্রেইনস্টর্ম করবেন, মানে আপনার মাথাকে কাটাবেন, আপনি চিন্তা করবেন, আপনি আইডিয়াস লাগাবেন, অর্নামেন্টেশন অফ আইডিয়াস করবেন। সবার প্রথম যেটি স্তর সেটি হচ্ছে ব্রেইনস্টর্মিং। আর ব্রেইনস্টর্মিংকে আপনি প্রি রাইটিং বলতে পারেন। তারপরে আপনি যে আপনার দিমাগের মধ্যে যা কিছু এসেছিল তা আপনি ড্রাফট করবেন, মানে যা কিছু এসেছিল একটা বেসিক ফরম্যাট বানাবেন, একটা ড্রাফট বানাবেন, সেখানে লিখবেন। তারপরে আপনি রিভাইজ করবেন। রিভাইজ মানে আপনি কোনো কিছু সেন্টেন্স যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করবেন। আর যদি যা লিখেছিলেন, যে ড্রাফট লিখেছিলেন, সেখান থেকে যদি সরাতে চান তাহলে সরাতে পারবেন, সেন্টেন্সটা অ্যাড করতে পারবেন, সেন্টেন্সটা রিমুভ করতে পারবেন, সেটা হবে রিভাইসিং। তারপরে আসবে এডিটিংয়ের মধ্যে আপনারা যে ব্যাকরণ, ছেদ চিহ্ন, বানান যাচাই করা, যদি কোনো স্পেলিং মিস্টেক হয়ে যায়, যদি আপনার যে কমা, দাড়ি বা পাঞ্চুয়েশন মার্ক যেগুলি আপনার যদি ভুল হয়ে যায় চেক করেন, সেটি আপনি এডিটিংয়ের সময় করবেন। এডিটিং মানে সম্পাদনার স্তর। আর একেবারে যে লাস্টের স্টেজ হচ্ছে সেটি হচ্ছে পাবলিশিং। আপনারা যদি প্রথম স্টেজটি আর লাস্ট স্টেজটি মনে রাখতে পারেন তাহলে আপনি কোয়েশ্চন থেকে সেটা সলভ করতে পারবেন। কারণ কোয়েশ্চনের সবার প্রথম যে অপশনের মধ্যে সবার প্রথম অপশন থাকতে হবে অর্নামেন্টেশন অফ আইডিয়াস, ব্রেইনস্টর্মিং বা প্রি রাইটিং, এটি থাকবে। আর লাস্টে থাকবে কি, পাবলিশিং। এইভাবে আপনি কোয়েশ্চন এমসিকিউগুলো এলিমিনেট করে এটা সলভ করতে পারবেন। এটার সঠিক অপশন হচ্ছে অপশন 1, সম্পাদনার স্তর। কোয়েশ্চন নাম্বার 2, স্কুল পরিদর্শন করতে এসে দেখেছেন। স্কুল পরিদর্শক মানে আপনি এভাবে বলবেন, মানে স্কুলে ইন্সপেকশন করতে আসেন। যেমন আপনি যখন ডিএলএড বা বিএড করেছিলেন, দেখবেন আপনাকে অবজার্ভ করতে কিছু লোক আসছে বাইরে থেকে, কিংবা আপনার ফ্রেন্ড বা আপনার টিচার যে আছেন উনি আপনাকে অবজার্ভ করতে আসছেন যে আপনি কীভাবে পড়াচ্ছেন না, কতটুকু ভালোভাবে পড়াচ্ছেন। আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য টিচাররা আসেন, বা অন্য কোনো বাইরে থেকেও টিচার আসেন। এটাকে বলে প্রথম শ্রেণীর বিভিন্ন সেকশনের প্রত্যেকটি ভাষার ক্লাস চলছে, মানে ক্লাসের মধ্যে ভাষার ক্লাস চলছে। এদের মধ্যে কোনো ভাষা শিক্ষণের সবচেয়ে উপযোগী
এবং আদর্শ পন্থা অনুসরণ করেছেন। এই যে ক্লাস চলছে, ক্লাসের মধ্যে সবথেকে কোন শিক্ষিকা মানে সবচেয়ে ভালো শিক্ষিকা কোনজন সবথেকে থেকে ভালো পন্থাটা অনুসরণ করেছেন? প্রথম শিক্ষিকা বর্ণমালার বর্ণগুলি ব্ল্যাকবোর্ডে লিখেছেন। যে একটি ক্লাসের মধ্যে শিক্ষিকা কী করছেন? ব্ল্যাকবোর্ডের মধ্যে অক্ষরগুলি বা বর্ণগুলি লিখেছেন। দ্বিতীয় শিক্ষিকা সুর করে ছড়া পড়ছেন, গান গাইছেন এবং গল্প বলেছেন। আর দ্বিতীয় শিক্ষিকা যিনি ইনুখানি করেছেন, সুর করে গান গাইছেন, সুর করে ছড়া পড়ছেন, তারপরে তিনি গান গাইছেন, তারপরে তিনি গল্প করেছেন। এখানে অনেক অ্যাক্টিভিটি তিনি করেছেন। তৃতীয় শিক্ষিকা উদাহরণ সহ ব্যাকরণ শেখাচ্ছেন। আর যে 3 নম্বর শিক্ষিকা ছিলেন তিনি কি করছেন? তিনি উদাহরণের সাহায্যে ব্যাকরণ শেখাচ্ছেন। এটি একটু পজিটিভ আছে। চতুর্থ শিক্ষিকা শব্দের বানান শেখাচ্ছেন এবং তারপর শ্রুতিলিখন করতে দিচ্ছেন। প্রথমে তিনি শব্দের বানানগুলি শেখাচ্ছেন, তারপরে তিনি শ্রুতিলিখন মানে ডিকটেশন করাচ্ছেন। এখানে যে 4টি অপশনের মধ্যে সবথেকে বেস্ট কোনটি? অপশন 2 যেটি আছে সেটি সবথেকে বেস্ট। দ্বিতীয় শিক্ষিকা সুর করে ছড়া পড়ছেন, গান গাইছেন এবং গল্প বলছেন। তিনি কতটুকু অ্যাক্টিভিটি করছেন ছাত্রদের সাথে রিলেট করে, মানে ছাত্রদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করে ফ্যাসিলিটেট। টিচার NCF 2005 মধ্যে টিচার একজন ফ্যাসিলিটেটর। তিনি ছাত্রদের কাজে সহায়তা করবেন, ছাত্ররা শিক্ষকের কাছ থেকে শিখবে আর শিক্ষকও ছাত্রদের কাছ থেকে শিখতে পারবে। এটাই তো শিক্ষিকা কী করছেন? সুর করে পড়াচ্ছেন, গান গাইছেন, গল্প বলছেন, এভাবে তিনি অনেক অ্যাক্টিভিটিস করছেন। তাহলে সবথেকে বেস্ট অপশন হচ্ছে অপশন 2টাই কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 3, নিচের কোনটি নিপুণ ভারত অনুসারে FLN-এর বিকাশাত্মক লক্ষ্য? শিশুদের কার্যকর রূপে পঠন সক্ষম হওয়া, শিশুদের কার্যকর রূপে যোগাযোগ স্থাপনে সমর্থ হওয়া, শিশুদের কার্যকর রূপে লিখন সমর্থ হওয়া, শিশুদের নিমগ্ন বা নিবিষ্ট শ্রোতা হওয়া। শিশুদের কার্যকর রূপে লিখন সমর্থ হওয়া, শিশুদের নিমগ্ন বা নিবিষ্ট শ্রোতা হওয়া। এই যে নিপুণের ফুল ফর্ম আসে, FLN-এর ফুল ফর্ম আসে। নিপুণের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। আর FLN-এর ফুল ফর্ম হচ্ছে ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। এই যে FLN-এর লক্ষ্যটা কি? FLN-এর লক্ষ্যটা হচ্ছে শিশুদের কার্যকর রূপে যোগাযোগ স্থাপনের সমর্থ। অপশন 2টা হচ্ছে কারেক্ট। নিপুণ হচ্ছে একটি প্রোগ্রাম যেটা লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এটার এম হচ্ছে যে এনহ্যান্সিং ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমারেসি। গ্রেড 3 পর্যন্ত আস্তে আস্তে বাচ্চারা যেন তাদের ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি স্কিল যেটা আছে সেটা দক্ষতা সেটা সমর্থ হতে পারবে, সেটা ভালোভাবে ইউজ করতে পারে। ক্লাস 3 পর্যন্ত তাদের যে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি যেটা স্কিল আছে সেটা ডেভেলপ করতে পারে ক্লাস 3-তে আসার আগে বা 3 পর্যন্ত। অপশন 2টা হচ্ছে কারেক্ট। এটার একটু কনসেপ্ট হচ্ছে সেটা আমরা দেখে নেব। এই যে বুনিয়াদী সাক্ষরতা এবং সাংখ্যিক দক্ষতা হলো মৌলিক শিক্ষা স্তরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতাগুলি, মানে ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমারেসি এ বিষয়ে কিছু ইম্পর্টেন্ট। বুনিয়াদী সাক্ষরতা মানে ফাউন্ডেশন লিটারেসির মধ্যে কি ঘটে? এটি শিশুদের পড়া এবং লেখা শেখানোর প্রাথমিক দক্ষতা। যেমন শব্দ চিনতে পারা, তারা শব্দ চিনতে পারে, ক্লাস 3 পর্যন্ত তারা যেন শব্দ চিনতে পারে, বর্ণমালা শিখতে পারে, সহজ বাক্য তারা পড়তে পারে। সহজ বাক্য বলতে এখানে আরও একটি কোয়েশ্চন আছে যে প্রথম ক্লাসের শিক্ষার্থীরা কতটুকু পড়তে পারবে, প্রথম স্তরের পঠনের লক্ষ্য কতটুকু থাকবে। প্রথম স্তরের লক্ষ্য হবে বয়স অনুপাতে নির্ধারিত অপঠিত পাঠ বা আননোন টেক্সট থেকে অন্তত 4-5টি সহজ শব্দ ছোটো ছোটো বাক্য পড়তে পারে তারা যেন, এটাই হচ্ছে লক্ষ্য। আর বুনিয়াদী সাংখ্যিক দক্ষতা মানে নিউমারেসি স্কিল যেটা এটি মৌলিক গাণিতিক ধারণা অন্তর্ভুক্ত থাকে, যেমন সংখ্যার চিহ্ন, মৌলিক গাণিতিক অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ এবং সংখ্যার ধারণা তারা যেন করতে পারে। এই দক্ষতাগুলি শিশুদের জন্য শিক্ষা জীবনে ভিত্তি গড়ে তোলে। এটাই FLN-এর উদ্দেশ্য বা লক্ষ্য বলতে পারেন। অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 4, NEP 2020 কোন গ্রেড বা স্তর পড়ার জন্য তৈরি করতে একটি 3 মাসের বিদ্যালয় প্রস্তুত মডিউল নির্মাণ করেছে? 3 মাসের স্তর যেটা মানে 3 মাসের বিদ্যালয় যেটা হচ্ছে প্রাক বিদ্যালয়। আর এটির সঠিক অপশন হচ্ছে গ্রেড 1 মানে গ্রেড 1-এর স্তরে। অপশন 3টা হচ্ছে সঠিক। এটির একটি
আইডিয়া আপনারা জেনে নিন। এখানে একটি কনসেপ্ট আছে। প্রাক বিদ্যালয় বা প্রি স্কুল হলো সেই স্তর যা শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে গ্রেড 1 প্রবেশের আগে প্রস্তুতি হিসাবে প্রদান করা হয়। মানে ক্লাস গ্রেড 1, এখানে কোয়েশনের মধ্যে গ্রেড 1-এর কথা বলেছে, কিন্তু এটি গ্রেড 1-এর আগে একটি প্রাক বিদ্যালয় বা প্রি স্কুল যেখানে গ্রেড 1-এর আগে তাদের শিক্ষা প্রদান করা হয়। সাধারণভাবে এটি 2 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য হয় এবং এতে মূলত 2টি স্তরে অন্তর্ভুক্ত থাকে। এটি 2 থেকে 6 বছর শিশুদের জন্য হয়, আর এটা 2টি অন্তর্ভুক্ত থাকে, যেমন অঙ্গনওয়াড়ি আর প্লে স্কুল। অঙ্গনওয়াড়ির মধ্যে শিশুদের যে মৌলিক শিক্ষা বা খেলা, সামাজিক দক্ষতা উন্নয়নের জন্য, আর যে প্লে স্কুল হচ্ছে যা সাধারণত 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য। এই স্তরের লক্ষ্য হচ্ছে শিশুদের বুনিয়াদী শিক্ষার ভিত্তি তৈরি করা, তাদের সামাজিক দক্ষতা ও মেধার বিকাশ ঘটানো। এটার সঠিক অপশন হচ্ছে গ্রেড 1, মানে গ্রেড 1, কিন্তু তারা স্তর কোনটা? প্রাক বিদ্যালয়ের মধ্যে 3 মাসের একটি স্তর, যেখানে গ্রেড 1-এ আস্তে আস্তে তারা যে তাদের যে খেলাধুলা বা সামাজিক দক্ষতা সেটার উন্নয়ন হয়, বা তাদের যে শিশুদের বুনিয়াদী শিক্ষা ভিত্তি করে এবং তাদের সামাজিক দক্ষতা ও মেধার বিকাশ ঘটাতে পারেন এই 3 মাসের যে কোর্স থাকে সেটার মধ্যে। কোয়েশ্চন নাম্বার 5, ভাষা দক্ষতা হচ্ছে ব্যাকরণভাবে শুদ্ধ বাক্যবলীর উৎপাদন ও সমর্থ। ভাষার যে দক্ষতা, এটা ব্যাকরণভাবে আপনি শুদ্ধ বলতেই লাগবে। আমি কি অনেক ওয়ার্ড বলেছি যে একদম ব্যাকরণভাবে শুদ্ধভাবেই আমি বলেছি? না, তাহলে এটা কখনো সঠিক হবে না। ভাষা দক্ষতা হচ্ছে সহজে এবং সাবলীলভাবে ভাষা ব্যবহারের সমর্থ। ভাষার দক্ষতা হচ্ছে এটা যে আপনি সহজে উপস্থাপন করতে পারেন, ভাষাটাকে সাবলীলভাবে সহজভাবে ব্যবহার করতে পারেন, ইউজ করতে পারেন, এটাই হচ্ছে ভাষার দক্ষতা। অপশন এ যেটা আছে এটা ভুল, আর যেটা আছে সেটা শুদ্ধ। অপশন 4 যে অপশন এ ভুল কিন্তু আর সত্য, এটা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 6, নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি পাঠ্যপুস্তক সম্পর্কে সত্যি নয়? পাঠ্যপুস্তক বিষয়ে কোনটি সম্পর্কিত নয়? এই কোয়েশনটা 2024-এর কোয়েশন পেপারে এই কোয়েশনটা এসেছিল, যে লাস্ট সিটেট হয়েছিল সেই সিটেটের মধ্যে এই কোয়েশন রিপিট করেছিল। এটি হচ্ছে পাঠ্যক্রম বা সিলেবাসকে বাস্তবায়িত করার প্রধান কার্যকর হাতিয়ার। এটা ঠিক আছে যে আপনি সিলেবাসকে কমপ্লিট করবেন, কোথায় থেকে কমপ্লিট করবেন? পাঠ্যপুস্তক থেকেই। এটি হালাকি এত বেশি ইম্পর্টেন্ট পাঠ্যপুস্তককে দেবে না, শুধু পাঠ্যপুস্তক থেকে সিলেবাস কমপ্লিট করবেন না। এই পাঠ্যপুস্তকে আপনি ওয়ান অফ দি রিসোর্স ভাববেন, অনেকটি রিসোর্সের মধ্যে একটি রিসোর্স, শুধু যে একটি এটা নয়। এটি সাহিত্যের বিভিন্ন রূপকে উপস্থাপিত করে, সাহিত্যের বিভিন্ন রূপকে উপস্থাপন করবে পাঠ্যপুস্তক। এটি পাঠ্যক্রম বা কারিকুলামকে উদ্দেশ্য পূরণ সহায়তা করে। আপনি যে কারিকুলাম ডিজাইন করবেন সেই ডিজাইনের মধ্যে এই পাঠ্যপুস্তক সহায়তা করবে। এটি শিক্ষা সংক্রান্ত কার্যবলীর পরিকল্পনা। এই যে এটাই হচ্ছে সঠিক নয়, এটি শিক্ষা সংক্রান্ত কার্যবলীর পরিকল্পনা, এটা সঠিক নয়। পাঠ্যপুস্তক সাধারণত পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়, কিন্তু শিক্ষা সংক্রান্ত কার্যবলী পরিকল্পনার কাজ করে না। এই পরিকল্পনা সাধারণত শিক্ষক বা শিক্ষিকা প্রশাসক দ্বারা সম্পাদিত হয়। এই যে শিক্ষা সংক্রান্ত এটা পাঠ্যপুস্তক নির্ধারণ করে, এটা হয়তো কোনো শিক্ষক বা কোনো শিক্ষিকা বা কোনো যে তাদের প্রশাসন থাকবে, কোনো প্রশাসক থাকবে, ওনার দ্বারা এটা নির্ধারিত হবে। তাই অপশন 4টা সত্যি নয়। কোয়েশ্চন নাম্বার 7, একজন শিক্ষক মনে করেন যে শিক্ষার্থীদের বাবা মায়ের শিক্ষণ কর্মের এক গুরুত্বপূর্ণ অংশীদার, যে তাদের বাবা মা একজন গুরুত্বপূর্ণ অংশীদার, প্যারেন্টসরা, এবং তাদের এ ব্যাপারে সম্পৃক্ত রাখা এবং নিয়মিত যোগাযোগের মধ্যে ধরে রাখা উচিত। আমাদের টিচার হিসাবে আমাদের যে স্টুডেন্টের প্যারেন্টস থাকবে তাদের সাথে আমাদের একটি যোগাযোগ রাখা উচিত। এটা হতে পারে কিভাবে? তাদের সন্তানরা পড়াশোনায় ভালো করতে পারছে না তা জানিয়ে আমি কিভাবে তাদের সাথে ডিসকাশনের মধ্যে থাকবো বা একটা আলাপ আলোচনার মধ্যে থাকবো, এই জানিয়ে যে তোমার ছেলেটা পড়া পারছে না এটা আমি জানাবো। এটা জানিয়ে তাদের সঙ্গে সংশ্লিষ্ট শিশুর পোর্টফোলিও নিয়ে নিয়মিত আলোচনা করে, যে তাদের যে পোর্টফোলিও একটি ফাইল থাকবে, এই ফাইলের মধ্যে তার সব কিছু থাকবে, চাহে লিখন হোক চাহে পড়ার হোক, প্রত্যেক বিষয়ে পোর্টফোলিওর মধ্যে থাকবে। আমি তার প্যারেন্টসদের সাথে বা আমার যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের বাবা মায়ের সাথে আমি কী করবো, এই পোর্টফোলিও নিয়ে আলোচনা করতে পারবো, যে কোন জায়গায় কমতি আছে, কোন জায়গায় বাড়তি আছে, আপনার
শিশু কীভাবে কী করছে সেটা আমি জানাতে পারি। তাদের শিশুদের শৈক্ষিক স্কলাস্টিক বিষয় নয়, বরং সহশৈক্ষিক স্কলাস্টিক বিষয়ে কথা বলার জন্য আহ্বান জানিয়ে। স্কলাস্টিক বিষয় কেন নয়, স্কলাস্টিক বলতে যে একাডেমিক রিলেটেড আছে সেই একাডেমিক বিষয়গুলি জানাবো না, আর শুধু স্কলাস্টিক বিষয়ে জানাবো। স্কলাস্টিক বলতে একাডেমিক ছাড়া যে আদার অ্যাক্টিভিটিস আছে, কোনো খেলাধুলা আছে সেটার বিষয়ে জানাবো, আর স্কলাস্টিকের বিষয়ে জানাবো না। কেন, দুটি বিষয়ে আমি জানাতে পারি। তাদের শিক্ষণ বিষয়ক তথ্যসমূহ অবগত করিয়ে, শিক্ষণ বিষয়ক অবগত করিয়ে, ঠিক আছে এটা, কিন্তু এর থেকে বেস্টটি আমাদের চুজ করতে হবে। বেস্ট অপশন হচ্ছে অপশন 2, তাদের সঙ্গে সংশ্লিষ্ট শিশুর পোর্টফোলিও নিয়ে নিয়মিত আলোচনা করে আমি জানাতে পারি আমার স্টুডেন্ট পারফরমেন্সটা কি, ওনার বাবার কাছে, ওনার মায়ের কাছে, এভাবে আমি জানাতে পারি। কোয়েশ্চন নাম্বার 8, এনইপি 2020-তে 3 থেকে 9 বা 3 থেকে 9 বছর বয়স সময়সীমা শিশুদের শিক্ষাদানের ব্যাপারে কোনটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং লক্ষ্য রাখা হয়েছে? 3 থেকে 9 বছরের শিশুদের কিভাবে আপনি পড়াবেন সেটার কথাই বলেছে। ঘটনাভিত্তিক শিক্ষাদান, ইভেন্ট বেসড পেডাগজি, মানে কোনো ইভেন্ট দিয়ে আপনি পেডাগজি ট্রিক্স করে শেখাবেন। ক্রস কারিকুলাম শিক্ষণ পন্থা, ক্রস কারিকুলাম টিচিং অ্যাপ্রোচ, খেলনাভিত্তিক ট্রাইবেল শিক্ষাদান, পার্থক্য নির্ভর শিক্ষাদান, অবলম্বিত শিক্ষা বিজ্ঞান, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন প্র্যাকটিস পেডাগজি। ডিফারেন্সিয়েটেড, আপনি যে এক একজনের যে এক এক ধরনের শেখার ক্ষমতা থাকবে সেই অনুযায়ী আপনি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন দিতে পারেন। এটা হচ্ছে টয় ভিত্তিক বা খেলনাভিত্তিক শিক্ষাদান। খেলনাভিত্তিক বলতে, টয় ভিত্তিক বলতে টয় বেসড টিচিং। প্রাক বিদ্যালয়ে শিশুদের জন্য খেলনাভিত্তিক শিক্ষাদান শেখার প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে, কারণ এবং শিশুরা খেলনা ব্যবহার করে শিখতে পারে। এই স্তরে তারা খেলনা, কত রকমের যে খেলনা আছে, এ ফর অ্যাপলের সাথে যে চার্ট দেখাতে পারেন বা কত রকমের দেখবেন ABCDর খেলনা থাকে, সেই খেলনাগুলি ব্যবহার করে আপনি 3 থেকে 9 বছরের শিশুদের শেখাতে পারবেন। অপশন 3টা হচ্ছে সঠিক, আর এই কথা এনইপি 2020ও বলেছে। কোয়েশ্চন নাম্বার 9, প্রাক বিদ্যালয়ের শিক্ষিকারা শিক্ষার্থীদের বর্ণমালা শেখানোর আগে শুরুতে ছবির বই ধারণ এ উদ্দেশ্যে। এই কোয়েশ্চনটা যে কতবার এসেছে, আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তাহলে নিশ্চয়ই অবগত থাকবেন যে কতবার এই কোয়েশ্চনটা রিপিট করেছে, জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেই। শিক্ষিকা যখন ব্যস্ত থাকেন তখন তাদের নিবিষ্ট রাখা, যখন শিক্ষিকা ব্যস্ত থাকবেন তখন তাদের সাইলেন্ট রাখার জন্য তাদের বিভিন্ন রঙের সঙ্গে পরিচয় ঘটানো। শিক্ষিকা যখন বিজি থাকবেন তখন তারা বিভিন্ন রঙের পরিচয় ঘটাতে পারবে এই যে ছবির মাধ্যমে। ভবিষ্যতে তাদের ওই রকম ছবি আঁকতে পারার জন্য প্রস্তুত করা, যদি ভবিষ্যতে ছবি আঁকার জন্য প্রস্তুত করা তাহলে ড্রয়িংয়ের ক্লাসে আমরা দিতে পারবো। পঠনের সঙ্গে পরিচয় করানো এবং তাদের ভাষা বিকাশের সূত্রপাত ঘটানো, তারা যে দক্ষতাগুলি নিয়ে স্কুলে আসে সেগুলির মূল্যায়ন করা, তারা যে দক্ষতা নিয়ে স্কুলে এসেছিল বা যে জিনিস স্কুলে নিয়ে এসেছিল সেখান থেকে মূল্যায়ন করবে, সেটার জন্য ছবি দেওয়া। ছবি কেন দেওয়া? ছবি দেওয়া এই জন্য যাতে তাদের যে ক্রিয়েটিভ আছে বা ইমাজিনেশন পাওয়ার আছে সেটা ডেভেলপ হতে পারে, তারা ছবি দেখে দেখে পড়তে পারে। এই যে ছবি দেখা বা চিত্রপটন যে পঠনের একটি অঙ্গ হওয়া উচিত, কারণ এটি শিক্ষার্থীদের প্রাথমিক স্তরের পাঠ্যক্রমের একটি অংশ এবং তাদের চিত্রের মাধ্যমে তথ্য ও ধারণা বুঝতে সাহায্য করে। তারা যে চিত্র দেখবে সেখান থেকে তারা ইনফরমেশন বা যেটা ধারণা আছে সেটা সাহায্য করবে সেটা বুঝতে। এর মাধ্যমে শিশুরা সৃজনশীলভাবে চিন্তা করতে শিখে, তারা ক্রিয়েটিভভাবে চিন্তা করতে শিখে এবং পঠন দক্ষতাটা উন্নত করে। এটাই হচ্ছে সঠিক অপশন, যে পঠনের সঙ্গে পরিচয় করানো এবং তাদের ভাষা বিকাশের সূত্রপাত ঘটানো। কোয়েশ্চন নাম্বার 10, নিচের কোন শ্রেণীকক্ষ ভিত্তিক অনুশীলনটি শিশুদের বুনিয়াদী বয়সে তাদের বিকাশের পক্ষে উপযোগী হবে, মানে ফাউন্ডেশনাল স্টেজে কোনটি উপযোগী হবে? প্রতিদিন 5টি করে কঠিন শব্দের সঙ্গে পরিচয় করানো। প্রত্যেক দিন আপনি 5টা শব্দের সঙ্গে পরিচয় করাবেন। প্রত্যেক দিন আধ ঘন্টা গোল হয়ে বসে পালাক্রমে কথাবার্তা বলার সময় দিয়ে শুরু করা, মানে প্রত্যেক দিন আপনি যখন ক্লাসটা শুরু করবেন আধা ঘন্টা তাদের এইভাবে দিয়ে শুরু করবেন। ধীরে ধীরে নতুন ধারণাবলীর সঙ্গে পরিচয় করানো, আপনি ধীরে ধীরে তাদের নতুন যে বিষয় থাকবে সেটার সামনে আপনি পরিচয় করাবেন। নিয়মিতভাবে রুটিন পরিবর্তন করেন, নিয়মিতভাবে যদি রেগুলার আপনি রুটিন পরিবর্তন করেন তাহলে ভালো লাগবে না, এটা হবে না। অপশন
3 হচ্ছে সঠিক। ধীরে ধীরে নতুন ধারণাবলীর সঙ্গে পরিচয় করানো। যেমন আপনার স্টিফেন ক্রেসেন যে 5টি হাইপোথিসিস দিয়েছেন, সেই হাইপোথিসিসের মধ্যে একটি হাইপোথিসিস হচ্ছে কম্প্রিহেন্সিবল ইনপুট, যেটা +1 ইনপুট। বাচ্চারা যে স্তরে থাকে সেই স্তর থেকে আপনাকে একটু উপরের লেভেলের ইনস্ট্রাকশন বা উপরের লেভেলের দিতে হয়, মানে ধীরে ধীরে নতুন ধারণার সঙ্গে তাদের পরিচয় ঘটানো হয়। এটাই সবথেকে বেস্ট। অপশন 3টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 11, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমে অন্যান্য বিষয়ের মাধ্যমে ভাষা শিক্ষণ ভাবনাটি গুরুত্বপূর্ণ। মানে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স দি কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স কারিকুলাম বলতে আপনি যখন ভাষার ক্লাস করাচ্ছেন, ভাষার সাথে আপনি সাবজেক্টকে জড়িত করেছেন বা সাবজেক্টের সাথে আপনি ভাষাকে জড়িত করেন, এটা প্রাথমিক স্তরে অনেক ভালো বা গুরুত্বপূর্ণ। একদম সঠিক। বিভিন্ন অর্থোদ্যোগ পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভালোভাবে ভাষা অর্জন করা যায় এবং সেই দিক থেকে সমস্ত শিক্ষা একই অর্থে ভাষা শিক্ষা, মানে সব দিক থেকেই তারা শিক্ষা করছে, সমস্ত দিকেই তারা ভাষা শিক্ষা করছে। দ্বিতীয়টি ঠিক। অপশন এ আর দ্বিতীয়টি উভয় সত্য এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। অপশন 1টা হচ্ছে সঠিক। কিন্তু এখানে যে সমস্ত, এটি আরও একটি কোয়েশ্চেন আছে যে সমস্ত শিক্ষা বা ভাষার কেন্দ্রীয়করণ বলতে যদি প্রিভিয়াস ভিডিও থাকেন তাহলে সেটি বুঝতে পারবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে যে কোনো কোয়েশ্চেন আমি যখন এক্সপ্লেনেশন করব তখন আপনি ক্যাচ করতে পারবেন না, কারণ প্রিভিয়াসের সাথে রিলেট করে পড়াচ্ছি। আমি 2018 থেকে এখন পর্যন্ত 22 পর্যন্ত এসে গেছি। আর আজকে 22-এর যে ল্যাঙ্গুয়েজ 1, আজকে পেপার কমপ্লিট হয়ে যাবে পেপার 1-এর। আর পেপার 1-এর একটি ল্যাঙ্গুয়েজ 2-র সেট থাকবে, সেটি আমি এর পরের ভিডিওর মধ্যে দেব। কোয়েশ্চন নাম্বার 12, একটি শিশু গৃহভাষা, ঘরের ব্যবহৃত ভাষা মানে তার যে মাদার টাং, সেই মাদার টাঙ্গের কথা বলা হচ্ছে, এবং স্কুল শিক্ষার ভাষা এক, তার দ্বিতীয়টি স্কুলের ভাষাও বাংলা ধরে নিতে পারেন আর তার মাদার টাং সেটাও বাংলা। এটি শিক্ষিকার পক্ষে একটি সম্পদ বা সুবিধা, কারণ এটি শিশুকে বহুভাষিক করে তুলবে। যে তার ঘরের ভাষা মাতৃভাষাটা তাকে মাল্টিলিঙ্গুয়ালিজম করে তুলবে, এটা তো কখনো হবে না। এতে শিক্ষিকা শিশুদের মধ্যে সামাজিক ভাষা সোশ্যাল ল্যাঙ্গুয়েজ ঘটাতে পারেন। সোশ্যাল ল্যাঙ্গুয়েজ বলতে এইসব ল্যাঙ্গুয়েজ যেসব, যেমন আপনি বাবার সাথে একভাবে কথা বলতে পারেন, আপনি মার সাথে একভাবে বা বন্ধুদের সাথে আরেকভাবে কথা বলেন, সিচুয়েশনটা বুঝে কথা বলেন, সেটা আপনার সোশ্যাল ল্যাঙ্গুয়েজ হবে। এটি শিক্ষিকাকে শিশুদের উচ্চতর চিন্তাভাবনামূলক কার্যবলীর পরিচালনা এবং ভাষাটি অন্তর্গত যুক্তিকতা অনুধাবনের সহায়তা করবে। এটাই হচ্ছে সঠিক। অপশন 3টা হচ্ছে সঠিক। এটি উচ্চতর হাই লেভেল থিঙ্কিং কার্যবলী পরিচালনা করতে পারবেন শিক্ষিকা, কারণ তার মাদার টাং স্কুলের ভাষা এক। এতে শিশুর পঠন এবং লেখনের দায়িত্বভার তার বাবা মা নিতে পারবেন। কেন বাবা মা নেবেন? আপনি স্কুলের মধ্যে আছেন, বাবা মা কেন নেবেন? কোয়েশ্চন নাম্বার 13, একজন শিক্ষিকা তার টিচার্স ডায়েরিতে তার ক্লাস নেবার পর সংশ্লিষ্ট শিক্ষার্থী কতটা পরিমাণ শিখতে পারবে, মানে তার ক্লাস নেবার পর তার যে শিক্ষার্থী আছে, স্টুডেন্ট যারা আছে, তারা কতটুকু শিখতে পারবে সেই শিখন ফল সে সম্পর্কে লিখে রাখছেন। লেখার বিষয় এটি হচ্ছে শিখন ফল, শিখন দক্ষতা, ভাষা শিক্ষা লক্ষ্য বা উদ্দেশ্য, লার্নিং লেভেল। এখানে লার্নিং লেভেল নয় বা কম্পিটেন্সি নয়, এটা শিখন ফল, মানে কতটুকু শিখন ফল হবে সেটাই তিনি লিখছেন। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 14, লক্ষ্য প্রাপ্তির পরিকল্পনা হিসাবে বহুভাষিকতা মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ স্ট্র্যাটেজি বলতে বোঝায়। মাল্টিলিঙ্গুয়ালিজমকে আপনি অ্যাজ এ অ্যাসেট ধরবেন, অ্যাজ এ রিসোর্স ধরবেন। এটা বলতে কী বোঝায়? স্কুলে অনেক ভাষা শেখানো, স্কুলের মধ্যে আপনি অনেক ভাষা শেখাবেন, সকল শিক্ষার্থীর মাতৃভাষায় শিক্ষণ, শিক্ষার্থীদের নিজস্ব ভাষাগুলিকে ব্যবহার করা, শিক্ষার্থীদের বিদেশি ভাষা শিখতে সাহায্য করা। মাল্টিলিঙ্গুয়ালিজম এজ এ স্ট্র্যাটেজি বলতে শিক্ষার্থীদের নিজস্ব ভাষাগুলিকে ব্যবহার করা। শিক্ষার্থী যে স্কুলের মধ্যে তাদের মাতৃভাষা নিয়ে আসবে, একটি ক্লাসের মধ্যে শুধু এক ভাষার ছাত্র থাকবে না, অনেক ভাষার ছাত্র থাকবে, আর আপনি সেই ভাষাগুলি ব্যবহার করবেন যাতে তারা সিকিউর ফিল করে তাদের ভাষা। আপনার ব্যবহার অর্থটা হচ্ছে যে তাদেরকে সিকিউর ফিল করাতে পারেন, মাত্র শিক্ষার্থীর নিজস্ব ভাষাগুলিকে ব্যবহার করা। অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 15, একটি শিশু স্কুলে আসতে যেতে সাইনবোর্ড, প্লেকার্ড, লেবেল, মোড়ক ইত্যাদি মুদ্রণ রূপগুলি সামনাসামনি হয় সেগুলি লক্ষ্য করে এই পর্যবেক্ষণ এবং যোগাযোগ ভাষার শিক্ষককে শিশুর কিসের দক্ষতা গড়ে তুলতে সাহায্য করবে? এটা শিশু কেন, আপনি নিজের মধ্যে ধরেন, যখন আপনি ঘর থেকে বেরোন, শহরের দিকে যান বা অন্য কোনো জায়গায় যান, যাওয়ার সময় আপনি সড়কের মধ্যে, রাস্তার মধ্যে আপনি দেখেন যে সাইনবোর্ড আছে, বা যখন
রাস্তা দিয়ে হাঁটেন তখন একটি গাড়ি যায়, গাড়ির মধ্যে লেখা থাকে, কোনো জিনিস লেখা থাকে। কালকে আমি দেখেছিলাম একটি গাড়ির মধ্যে ছিল ইউ আর মাই এভরিথিং, ডোন্ট ফরগেট মি। এইভাবে যে এখানে আমি দেখলাম, বা আপনারাও দেখবেন অটোর মধ্যে কত না কিছু লেখা থাকে, গাড়ির মধ্যে কত না কিছু লেখা থাকে। সেটা থেকে কি ডেভেলপড হবে? আপনার ড্রয়িংটা ডেভেলপড হবে, না রিডিংটা ডেভেলপড হবে, না লিসেনিংটা, না পেন্টিংটা? এখানে দেখবেন, দেখার সাথে সাথে আপনি কি শুনছেন, এখান থেকে কিছু শুনছেন না। ড্রয়িং, এখানে তো আপনি দেখে দেখে ড্রয়িং করছেন না, মানে আপনি পড়ছেন, আপনার পঠনের দক্ষতাটা ডেভেলপড হবে। আপনার যে রিডিংটা ডেভেলপড হবে। তাই অপশন 2টা হচ্ছে সঠিক। আমি যে বলেছিলাম আমি দেখেছি ইউ আর মাই এভরিথিং আর ডোন্ট ফরগেট মি, দেখে আমার অনেক ভালো লেগেছিল, তাই আপনার সাথে শেয়ার করলাম। এটা নিয়ে কিছু মাইন্ড করবেন না। এখানে আমাদের একটি সেট কমপ্লিট হলো। আর আপনারা কমেন্টের মধ্যে মতামত জানাবেন যে ক্লাস কীভাবে হয়েছে বা প্রিভিয়াস ক্লাসগুলো কীভাবে হয়েছে, মতামত জানাবেন, আমার ভালো লাগবে। কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করেছি বাংলার ক্লাস ইউটিউবের মধ্যে নেই বললেই চলে। আর যা আছে সেটা আমাদের মন পছন্দের বা আমাদের ভালোর নিজের ইচ্ছা অনুযায়ী থাকে না। আমাদের যেভাবে এক্সপ্লেনেশনের দরকার সেভাবে আমরা এক্সপ্লেনেশনটা পাই না। তাই আপনারা এই চ্যানেলের মধ্যে এভাবে পাচ্ছেন, সেই পাওয়ার জন্য আপনারা একটি মতামত দিতে পারেন যে কেমন হয়েছে ক্লাসটা। ধন্যবাদ আপনাদেরকে ভিডিও দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন।